আজ কল্যাণী ব্লকে এই সন্ধ্যাকালীন অবস্থায় কালীগঞ্জ বাজারকে কালো মাথায় ভরিয়ে দিয়েছেন আপামর জনসাধারণ। তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব, বুথ স্তরের কর্মীরা এবং তৃণমূল কংগ্রেসের পতাকাকে জীবন দিয়ে যারা অক্ষুণ্ণ রাখেন সেই সব দলীয় নেতৃত্বরা। করজোড়ে আমি কুর্নিশ জানাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বৃন্দদের। আপনারাই হলেন দলের প্রাণভোমরা, আপনারাই হলেন দলের প্রধান কারিগর। আজ এই সভায় উপস্থিত আছেন মাননীয় কল্যাণী ব্লকের সভাপতি, আমার অত্যন্ত প্রিয়, কাজের মানুষ, কাছের মানুষ পঙ্কজ সিংহ দা মহাশয়। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় পঞ্চায়েত সমিতির সভাপতি তৎসহ বঙ্গজননীর সহ সম্পাদিকা বোন সুনন্দা। উপস্থিত আছেন এই অঞ্চলের প্রধান, উপস্থিত আছেন এই অঞ্চলের সভাপতি আমাদের রণদা, ছাত্র অর্গানাইজেশনের ফ্রন্টাল সভাপতি, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতিরা, এছাড়াও বঙ্গজননীর বলিষ্ঠ নেতৃত্বরা। আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আপনারা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সৈনিক। আপনারা হাঁটতে শিখেছেন, আপনারা চলতে শিখেছেন, সেই হাঁটাকে থামিয়ে হেরে যাওয়ার জন্য আপনারা হাঁটতে শেখেননি। আপনারা হোঁচট খেয়েছেন, তবুও পথ চলেছেন। যখন রুদ্রপ্রতাপ দাপট নিয়ে সিপিএম আপনাদের উপরে তাণ্ডব করেছে, তখনও তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে সেই পতাকাকে কাঁধে নিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা রাস্তা চলেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। মনে হয়েছে আপনাদের পথের বাঁকে গিয়ে নিশ্চিতভাবে কোনো একজনের সাথে দেখা হবে, যে মানুষটা কাঁধে হাত রেখে বলবে ভয় নেই, এগিয়ে চলো, আমি তো আছি। আর সেই ভূমিকা পালন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বাংলাকে বাঁচানোর জন্য নিজের সমস্ত পদকে বলিদান দিয়ে, নিজের সমস্ত রাজনৈতিক জীবনকে বলিদান দিয়ে, কোনো ভাতিজার মতো, কোনো দাদার অনুগামীদের মতো, কোনো দলীয় নেতৃত্বের মতো কোনো রাজনৈতিক দলের কোলে গিয়ে বসে পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কংগ্রেস ছেড়ে বাংলার অপশাসনকে দূর করার জন্য, বাংলায় 34 বছরের লাল জগদ্দল পাথরের মতো সরকারটাকে উৎখাত করার জন্য যেদিন বাংলা বাঁচানোর ডাক দিয়েছিলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যুবা নেত্রী ছিলেন কংগ্রেসের। সেদিন আপনারা আজকে যারা কালো মাথায় রাজপথ ভরিয়ে দিয়েছেন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সামিল হয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন মামাটি মানুষের সরকারের হাতকে শক্তিশালী করার জন্য, তৃণমূল কংগ্রেস দলটাকে বাংলার বুকে প্রতিষ্ঠা করার জন্য। অক্লান্ত পরিশ্রম গেছে, দুর্বার গতিতে আপনারা এগিয়ে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরের হাড় সিপিএম নামক হারমাদ বাহিনীরা, বুদ্ধ জ্যোতির পুলিশেরা খণ্ড খণ্ড দ্বিখণ্ডিত করেছে, মায়ের রক্তে রাজপথ ভিজিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপরে লাঠি চার্জ করে 13 জন যুবকের প্রাণ কেড়ে নিয়েছে, তবুও আপনারা থেমে যাননি। সেদিনকে শপথ নিয়েছিলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আনার শপথ, সেদিন শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো এগিয়ে দেওয়ার শপথ, সেদিনকে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলাটাকে তুলে দেওয়ার শপথ। আর সেই শপথে অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলার 10 কোটি মানুষ দুহাত ভরা আশীর্বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার ক্ষমতায় এনেছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়
সেদিন যখন শপথ গ্রহণ করছিলেন সেদিন দুহাত তুলে বলেছিলেন আজ মামাটি মানুষের সরকার শপথ গ্রহণ করছে, আজ তৃণমূল কংগ্রেসের দল শপথ গ্রহণ করছে। পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিচ্ছি, আমি তোমাদের ঘরের মেয়ে, আমি তোমাদের প্রাণের মেয়ে, আমি কথা দিচ্ছি বাংলার এমন কোন বুথ থাকবে না, এমন কোন ব্লক থাকবে না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছবে না। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছরে বাংলার প্রতিটা ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে 65টি প্রকল্পের মাধ্যমে। কিন্তু আজকে যদি বলি বন্ধুরা, যারা মাইকের আওয়াজ শুনছেন অন্ধ ভক্তরা, যারা বাজার চলতি মানুষ আছেন তারা, তাদের যদি জিজ্ঞাসা করি 2014 সালে একটা সরকার যখন কেন্দ্রে ক্ষমতায় আসার জন্য মরিয়া, যখন সেই সরকারটা বারবার মানুষকে বোকা বানিয়ে ধর্মের মেরুকরণে ভাগ করে ভোট ভিক্ষা করেছে, সেই সরকারটা কি বলেছিল? বিজেপি সরকারটা কি প্রতিশ্রুতি দিয়েছিল? বলেছিল কেন্দ্রে যদি বিজেপির সরকার আসে अच्छे दिन আসবে, आप मोदी को वोट दीजिए, मोदी आपको विकास देगा, आपकी बार मोदी सरकार, अब अच्छे दिन आएगा। বছরে 2 কোটি ছেলের চাকরি দেবে, 5 ট্রিলিয়ন অর্থনীতি বৃদ্ধি করবে, কৃষকের আয় দ্বিগুণ করবে। 2016 সালে নোটবন্দিকরণ করে বলল গরিবকে বড়লোক বানাবো আর বড়লোককে গরিব বানাবো বলে নোটবন্দি করলাম। বলি মায়েরা, ভাইয়েরা, বন্ধু, দাদারা, সবাই আপনারা এখানে উপস্থিত আছেন। বলি কৃষকের আয় দ্বিগুণ হয়েছে, 5 ট্রিলিয়ন অর্থনীতি ভারতবর্ষে বৃদ্ধি পেয়েছে, अच्छे दिन এসেছে, বিকাশ হয়েছে। জনধন যোজনার মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছিলেন, 15 লক্ষ টাকা পেয়েছেন। যদি না পান তাহলে এই ভাওতাবাজি সরকারটাকে, এই বিজেপি নামক সাম্প্রদায়িক সরকারটাকে সমূলে উৎখাত করার জন্য লড়াইয়ে নামুন, আন্দোলনে নামুন, পথে নামুন, গর্জে উঠুন। আগামী দিনে এই ধাপ্পাবাজ, ধান্দাবাজ, চোর চিটিংবাজের সরকারটাকে কেন্দ্রের থেকে টেনে হিচড়ে ওই দিল্লির রাজপথে আপনাদেরকে ফেলতে হবে। ভুলে যাবেন না, জনগণের রায় হচ্ছে সব থেকে বড় রায়। জনগণই হচ্ছে গণদেবতা, জনগণই হচ্ছে কষ্টি পাথর। যে কষ্টি পাথর সরকার নির্বাচিত করে, আর তুমি কেন্দ্রে আসার পর সেই জনগণকে তুমি বুলডোজার চালিয়ে মারছো। একদিকে আদানি আম্বানিদের বড়লোক করছো, আর একদিকে আমাদের ঘরের ছেলেদেরকে গুটকাখোর বানাচ্ছো। একদিকে অমিত শাহের ছেলেকে বিসিসিআই এর সেক্রেটারি বানাচ্ছো, আর একদিকে বাংলার ছেলেপিলের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের সাম্প্রদায়িক শক্তির সুশ্রুরি বানাচ্ছো। একদিকে তুমি কৃষক বিরোধী আইন তৈরি করছো, একদিকে কৃষকেরা হাজারে হাজারে আন্দোলন করছে, আর তুমি মোদি দাড়ি বাড়িয়ে, গোপ বাড়িয়ে তুমি ফিল্ম স্টার সেজে নিজের বায়োপিকে শুটিং করছো। বলি লজ্জা করে না? সরকারের কর্ম, সরকারের কাজ হচ্ছে জনগণকে ভালো রাখা। এই লকডাউনের দিনে জনগণ চাইছে রেশন, আমাদের মোদি দিচ্ছে ভাষণ। জনগণ চাইছে কর্ম, বিজেপি পার্টি দিচ্ছে ধর্ম। বলি এটা কোথাকার সরকার? একটা সরকার আজ সার্কাসে পরিণত হয়েছে। আজকে দলিত সম্প্রদায়ের মানুষরা যারা এখানে উপস্থিত আছেন, এসটি সম্প্রদায়ের মানুষ, কান খুলে শুনে রাখুন। আমি দলিতের মেয়ে, আজ পশ্চিম বাংলায় দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলে আপনাদের সামনে নিজের মত প্রতিষ্ঠা করতে পারছি। কিন্তু বিহারে দলিতের অবস্থা কি? উত্তরপ্রদেশে দলিতের অবস্থা কি?
রাজস্থানে দলিতের অবস্থা কি, গুজরাটে দলিতের অবস্থা কি জানতে চাইবেন না? জানতে চাইবেন না? কিছুদিন আগেই উত্তরপ্রদেশে আমাদের ঘরের মেয়ে, আমাদের রক্তে পিণ্ডে তৈরি করা মনীষাকে তারা কিভাবে মেরে দিল। মনীষা জানতো, মনীষা জানতো কাজ না করলে খেতে পাবে না, পেটে ভাত জুটবে না। মায়ের হাত ধরে ধরে গুটি গুটি পায়ে 19 বছরের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে মাঠে কাজ করতে গিয়েছিল। মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাজ, বাবার মুখে হাসি ফোটানোর জন্য কাজ, ভাইয়ের হাতে ছোট্ট ছোট্ট খেলনা তুলে দেওয়ার জন্য কাজ। কিন্তু মনীষা উচ্চ ব্রাহ্মণ্যবাদের অকথ্য অত্যাচারের বলি হলো। মনীষাকে হিসতে হিসতে টানতে টানতে নিয়ে যাওয়া হলো, ভেঙে দেয়া হলো তার মেরুদণ্ড। পাশবিক অত্যাচার সহ্য করতে না পেরে কাতর আর্জি জানিয়েছিল আমাদের ঘরের মেয়ে, আমাদের কোলের সন্তান মনীষা। তার জিভ কেটে নেওয়া হয়েছিল, তাকে রক্তাক্ত অবস্থায় সেই জায়গাতে ফেলে পালিয়ে যাওয়া হয়েছিল। 15 দিন ধরে সেই আমাদের ঘরের মেয়েটা, আমাদের কোলের মেয়েটা কাতর আর্জি জানিয়েছিল উত্তরপ্রদেশের সরকারের সামনে, যোগী আদিত্যনাথের সরকারের সামনে। বলেছিল ইনসাফ চাই, সরকারের কাছে মিনতি করেছিল আমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের বিচার চাই। মনীষা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তার মায়ের কাছে যেতে দেয়া হলো না তার মৃতদেহ। মা শেষবারের মতো মৃতদেহকে কোলে নিয়ে আঁকড়ে ধরে গজে উঠে কাঁদতে পারল না। তার বাবার কোলে তাকে দেওয়া হলো না। বাবা শেষবারের মতো তার কন্যা সন্তানকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠতে পারল না। মনীষার সেই ক্ষত বিক্ষত শরীরটাকে টানতে টানতে কুকুরের মতো, আবর্জনার মতো মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে জ্বলে উঠলো দলিত ঘরের মেয়ে। শেষ পরিণতি হচ্ছে আগুনে পোড়া, শেষ পরিণতি হচ্ছে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকা। এই হচ্ছে দলিতের ইতিবৃত্তের কথা। আপনারা চান, আপনারা চান পশ্চিম বাংলার বুকে উত্তরপ্রদেশের মতো মনীষাকে বারবার শিক্ষা দেওয়া হোক? আপনারা চান দিনে দুপুরে লম্পট দাম্পত্যরা যারা বড় বড় কথা বলে, বড় বড় বুলি আওড়ায়, যাদের কথার মধ্যে ভাষা জ্ঞান বোধ থাকে না, তাদের মতো লোক এসে দরজায় কড়া নেড়ে আপনার মা বোনদেরকে টেনে হিসেবে রাস্তায় নিয়ে যাবে? যদি না চান তাহলে সতর্ক হন, সাবধান হন। যেখানে 6 বছরের শিশু কন্যাও সুরক্ষিত নয়, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, মায়েরা শুনে রাখুন, বোনেরা শুনে রাখুন, দিনের পর দিন নারী হত্যা বাড়ছে। আজ বিহারের মতো জায়গায়, উত্তরপ্রদেশের মতো জায়গায় নারীরা সুরক্ষিত নয়। কথায় আছে এই আকাশ নাকি অর্ধেক নরের আর অর্ধেক নারীর। তাহলে ভারতবর্ষের বুকে যে কেন্দ্রীয় সরকারটা তার সরকার পরিচালিত করছে, সেই সরকারটা কেন নারীদের সম্মান দিতে পারছে না? আমি জানতে চাইবো সেই সরকারটার কাছে। পশ্চিম বাংলাকে দেখে শিখুন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য কন্যাশ্রী করেছে শুধু সম্মান দিয়ে, শিক্ষা দিয়ে, তাকে এগিয়ে দেওয়ার জন্য। তাকে বলবো রূপশ্রী দেখে শিখুন। মা বাবার বুকের লাঠি, মা বাবার বুকের জোর একটা সরকার কিভাবে বাড়াতে পারে, সেই অন্ধ, সেই বোবা, সেই দাম্ভিকতা বিজেপির সরকারকে বলবো 50% রিজার্ভেশন করে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ যেভাবে আমাদের নারীদেরকে রাজনৈতিক তরজায় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে দিয়েছে, আজ দিদিকে দেখে শিখুন। শিখুন। শুধু টুকে টুকে পাস করলে হবে না, শুধু টুকে টুকে স্বাস্থ্য সাথী করলে হবে না, শুধু টুকে টুকে স্বাস্থ্য সাথীর আয়ুষ্মান ভব নকল বিল করলে হবে না। কথায় কথায় বলো বেটি বাঁচাও বেটি পড়াও এর টাকা নাকি তোমরা দিচ্ছ,
কথায় কথায় বলো নারী শিক্ষার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও আছে। বলি দাদা, আজকে যদি আমি হাত তুলে বলতে বলি, আজকে যারা আছেন তাদেরকে যদি বলি, কটা মা তার মেয়ের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও টাকা পেয়েছে, হাত তুলে বলুন তো। একটা হাতও উপরে উঠবে না। তার কারণ মোদী সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও শুধু পোস্টার ব্যানার হোর্ডিং এ আছে। আর মোদী সরকারের কাছে কি আছে? মোদী সরকারের কাছে আছে বেটি মারো আর বেটি পড়াও। তার কারণ এরা নারীদেরকে সম্মান দিতে জানে না। এরা মনুর সংবিধানকে মানে। মনুর সংবিধানে, মনুর সংহিতাতে লেখা আছে দলিতের জন্ম শুধু উচ্চ বর্ণের হিন্দুদের গোলামি করার জন্য, আর আমরা তাদের নাকি গোলাম। কথায় কথায় বলে ভারত মাতার জয়, কথায় কথায় বলে দেশত্ববোধকের কথা। বলি দাদা, বাংলার কৃষ্টি জানেন? বলি অমিত শাহ, গুজরাটের মোটা ভাই, বাংলার সংস্কৃতি চেনেন? বলি নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বাংলার কৃষ্টি জানেন, কালচার জানেন, বাংলা কি চাই, বাঙালির সম্মান বোঝেন? যদি বুঝতেন তাহলে নেতাজির সঙ্গে নিজেকে তুলনা করে বাংলার মানটাকে, নেতাজির সম্মানকে আপনি বিলুপ্ত করতেন না। লজ্জা হয় আপনাকে দেখি। ভারত মাতার জয় বলে স্লোগান দেন। কোথায় ছিল রাষ্ট্রীয় সেবক সংঘ? কোথায় ছিল আরএসএস যখন ভারতবর্ষ স্বাধীনতার লড়াই করছিল? যখন আমাদের ঘরের ছেলে দামাল সন্তানেরা একের পর এক নিজেদের জীবন বলি দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য লড়াই আন্দোলন করছিল, তখন কোথায় ছিলেন আপনারা? মনে আছে সেই দিনটার কথা? যেদিন আপনাদের গোডসে, আপনাদের পার্টির প্রবক্তা, বিজেপির প্রতিষ্ঠাতা যেদিন জেলে বসে মুসলেখা দিয়েছিল, বলেছিল আমি স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকব না, আমাকে জেল থেকে মুক্তি দেওয়া হোক। তারপরে আর স্বাধীনতার আন্দোলনে তোমাদের দেখা যায়নি, মোদী শাহকে দেখা যায়নি। দেখা গেছে কাদের? দেখা গেছে আমাদের ঘরের ছেলে বিনয় বাদল দাসকে, দেখা গেছে আমাদের ঘরের ছেলে নেতাজি সুভাষ চন্দ্র বোসকে, দেখা গেছে ক্ষুদিরামকে, যারা হাসতে হাসতে নিজের জীবন ফাঁসি কাটের মঞ্চে তুলে দিয়েছে। আর তোমরা এসে বলো বাংলা দখল করবে, তোমরা এসে বলো বাঙালিকে পরিচালনা করবে, তোমরা এসে বলো বাংলাটাকে সোনার বাংলা গড়বে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই লিখে গেছে, এ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তোমার তলেই বাজাই বাঁশি। তাহলে যে বাংলাকে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা বলে আখ্যায়িত করে গেছে, তোমরা কারা হরিদাস পাল, তোমরা কারা যারা গুজরাট থেকে পরিযায়ী পাখির মতো এসে ভোটের সময় এসে বাংলাতে সুশ্রুরি বাঁধিয়ে গন্ডগোল বাঁধিয়ে বাংলা দখলের চেষ্টা করো? যখন লকডাউন হয় তখন তো কোনো শাহকে দেখা যায়নি, কোনো মোদীকে দেখা যায়নি মায়েদের ঘরে ভাইদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য। তখন এই পঙ্কজ সিং ছিল, তখন এই সুনন্দা পান্ডে ছিল, কল্যাণীর প্রতিটা জায়গায় জায়গায় খাবার পৌঁছে দিয়েছে, বস্ত্র পৌঁছে দিয়েছে। আর কল্যাণীর বুকে এসে দাঁড়িয়ে বড় বড় কথা বলো, বাজার গরম করো। কল্যাণীর বুকে এই কালীগঞ্জ বাজারে দাঁড়িয়ে নোংরা নোংরা কথা বলো। বলি বাংলার সভ্যতাটাকে চেনো, বাংলার সংস্কৃতিটাকে বোঝো, বাংলার মায়েদেরকে বোঝো, যারা দিন রাত্রি মাদার তেরেসার মতো পরিশ্রম করে নিজের সংসার সামলায়, যারা দিন রাত্রি সেবিকার মতো লালন পালন করে শ্বশুর শাশুড়িদের। আর তোমরা নন বেঙ্গলিরা এসে বলছো কি বাংলার মেয়েরা বজ্জাত? তোমরা নন বেঙ্গলিরা এসে বলছো কি বাংলার মেয়েরা নাকি সব নাটঙ্কিবাজ? বলি বাংলার মেয়েরা
বাংলার মা। সব দেশে মেয়ে বলে ডাকা হয়, বেটি বলে ডাকা হয় কন্যা সন্তানকে, কিন্তু বাংলায় বাংলা প্রথম যেখানে মায়েদেরকে, আমাদের মেয়েদেরকে মা বলে ডাকা হয়। এ সম্মান আর কেউ কখনো কোথাও দিতে পারে না। আজকে সভার মাধ্যমে বড় বড় কথা বলতে আসতে যারা, তাদেরকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখুন, জিজ্ঞাসা করুন তাদেরকে 3 দিন আগে যারা সারদা ন্যারদা নিয়ে লাফাচ্ছিল, 3 দিন আগে যারা সারদা স্টিং অপারেশন করে রাস্তা অবরোধ করেছিল, যে শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে, যে শোভনকে তোয়ালেতে করে টাকা নিতে দেখা গেছে, যে মুকুলকে স্টিং অপারেশনের মাধ্যমে টাকা নিতে দেখা গেছে, তাদেরকে বলেছিল কি ভাগ মুকুল ভাগ। আর আজকে মুকুল ভাগতে ভাগতে গিয়ে বিজেপির কোলে বসে পড়েছে। আর যখনই বসে গেছে, বিজেপি ওয়াশিং মেশিন ডিটারজেন্ট দিয়ে দুধ গঙ্গা জলে ধুয়ে মুকুল সতী সাবিত্রী চোর হয়ে গেছে। মুকুল এখন সতী। যে শুভেন্দু অধিকারী গরু পাচারের নায়ক বলা হলো, যে শুভেন্দু অধিকারীকে টেটশ্রী বলা হলো, যে শুভেন্দু অধিকারীকে নারদা স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গেল বলে বিজেপিরা রাস্তায় রাস্তায় অবরোধ করলো, আর সেই শুভেন্দু অধিকারী বিজেপির সোম থেকে রবির লিস্টের মধ্যে বুধবারের মুখ্যমন্ত্রী। লজ্জা করে না? লজ্জা করে না এই দলটার? যে দলটা একের পর এক মিথ্যা কথা বলে, যে দলটা একের পর এক শুধু কেলেঙ্কারির সঙ্গে লিপ্ত থাকে। আজকে শোভন, আজকে মুকুল, আজকে শুভেন্দু, কালকে অমক। তৃণমূল কংগ্রেসের যত ডাস্টবিন মার্কা নেতারা আছে, তাদের দিয়ে যদি বিজেপিরা ভাবে পার্টি চালাবে, আর তাদের উপরে আস্থা দেখিয়ে বাংলার মানুষ যদি মনে করে ভুল বুঝে বিজেপিকে ক্ষমতায় আনবে, তোমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখছো। ওই দিবা স্বপ্ন ভুলে যাও। তার কারণ মানুষ দেখেছে, মানুষ বুঝেছে। ইডি সিবিআই দিয়ে তোমরা কি করছো মানুষ বুঝতে পেরেছে। আজ দল ভাঙিয়ে নিয়ে গিয়ে দল ভারী করার চেষ্টা করছো, করে যাও। দলে আরো আবর্জনা আছে, নিয়ে যাও। ভারতবর্ষের সরকার করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে কিছুদিন আগে, আপনারা শুনেছেন। ভারতবর্ষের সরকার করোনার ভ্যাকসিন স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দিচ্ছে, আপনারা শুনেছেন। কিন্তু ভারতবর্ষের সরকার অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদীর সরকার আর একটা কাজও করছে। ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, ভারতবর্ষের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারটা তৃণমূল কংগ্রেসের ক্যান্সার গুলোকে ভালো করছে। তৃণমূল কংগ্রেসের ক্যান্সারের যে জীবাণু ছিল শুভেন্দু, মুকুল, শোভন, তাদেরকে নিয়ে গিয়ে দলটাকে শুদ্ধ করছে। তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে ত্যাগ তিতিক্ষার দল। তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন আদর্শের দল। তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা জীবনের ফসল। মা ডাক দিয়েছে, মা ডাক দিয়েছে বাংলার সমস্ত জনগণকে। বলেছে 2021 সালের লড়াই আমাদের লড়তে হবে, লড়ে জয় করতে হবে। বাংলাকে ওই সাম্প্রদায়িক শক্তির হাত থেকে উদ্ধার করতে হবে, যে সাম্প্রদায়িক শক্তিটা ইভিএম কেলেঙ্কারির মাধ্যমে ক্ষমতায় আসতে চাচ্ছে, যে সাম্প্রদায়িক শক্তিটা গুজরাটে যেভাবে গোধরা কাণ্ড করেছিল সেইভাবে আমাদের পশ্চিম বাংলায় গোধরা কাণ্ডের মতো কাণ্ড ঘটিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে, যে সরকারটা বারবার রাম ও রহিমের মধ্যে ভাগ করছে, বিভাজন করছে। আজকে বাংলার বুকে দাঁড়িয়ে শুধু হানাহানি, শুধু কাটবো, শুধু মারবো, একের পর এক প্রশাসনকে তোপগাচ্ছে। 3 দিনের বাচ্চা ছেলে সৌমিত্র খা, সেও নাকি বাজে বাজে মন্তব্য করে বিভিন্ন রকমের কথা বলে বেড়াচ্ছে। যে নিজের পরিবারকে সামলাতে পারে না, যে নিজের বউকে সামলাতে পারে না, সে সামলাবে বাংলা। মোদি নিজের সংসার সামলাতে পারেনি, মোদি নিজের বউ সামলাতে পারেনি, যে নারীকে সম্মান দেয়নি, সে গড়বে বাংলা। এই পার্টিটা হচ্ছে বউ ত্যাগী পার্টি। এই পার্টিটা হচ্ছে বউয়ের এবং স্বামীর মধ্যে বিভাজন আনা পার্টি।
এই পার্টিটা হচ্ছে ভাই ও বোনের মধ্যে গন্ডগোল বাঁধানো পার্টি। এই পার্টিটা হচ্ছে ভাই ও মায়ের রক্ত নিয়ে উল্লাস করা পার্টি। ভুলে যাবেন না, ভুলে যাবেন না ভাইরা, ভুলে যাবেন না কর্মীবৃন্দরা, সেই আমাদের নানুর সিঙ্গুর আন্দোলন ভুলে যাবেন না আপনারা। ফেলানি বসাকের কথা ভুলে যাবেন না আপনারা। আমাদের মায়ের থালায় যেদিনকে সন্তানের রক্ত দিয়ে ভাত মাখিয়ে খাওয়ানো হয়েছিল সেই দিনটার কথা। এরা তারাই যারা 7 বছর ঘরে ঘুমিয়েছিল, হঠাৎ করে লাল বসন পরিত্যাগ করে গেরুয়া বসন পরে কপালে তিলক লাগিয়ে ফেটটি বেঁধে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। ঈশ্বরের অপমান করছে। রাম কখনো বলে যায়নি বিজেপি পার্টিকে ভোট দাও। এক এক সময়ে বলছে জয় শ্রীরাম, এক একবার বলছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এক একবার বলছে হর হর মোদি ঘর ঘর মোদি। বারবার এরা বাংলার সংস্কৃতিকে অপমান করছে, বারবার হিন্দু দেব দেবতার অপমান করছে। যেখানে আমরা বলতাম হর হর মহাদেব হর হর মহাদেব, সেখানে আজ হয়ে গেছে হর হর মোদি। যেখানে আমরা, আমার বাপ ঠাকুরদা, আমার মায়েরা বোনেরা বাড়ির থেকে বেরোনোর আগে হরে কৃষ্ণ নাম নিয়ে বেরোতো, আজকে সেটাও হয়ে গেছে বিজেপি পার্টির স্লোগান। আজকে ভাবুন, জয় শ্রীরাম নন বেঙ্গলি কালচার, সেটাও আমাদের বাঙালির মাথার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা কারা? আমরা কারা? আমরা নাগরিক, আমরা ভারতবর্ষের নাগরিক। আজকে আমাদেরকে সবসময় হিন্দুত্ববাদের বিভাজনে বিভাজিত করা হচ্ছে। যেভাবে ইংরেজ আমাদের উপরে 200 বছর রাজত্ব করেছিল ডিভাইডেশন রুল অ্যাপ্লাই করে, ঠিক আজকে নরেন্দ্র দামোদর দাস মোদি চাইছে সমস্ত সময়ে ভাগাভাগি করে আমাদেরকে ডিভাইডেশন রুল অ্যাপ্লিকেশনে ভাগ করে দিয়ে ক্ষমতায় বলিয়ান হয়ে থাকতে। আজকে বলুন তো কি পাননি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত? আজকে জন্মালে শিশু সাথী, তারপরে এই খাদ্য সাথী, কন্যাশ্রী থেকে রূপশ্রী, যুবশ্রী থেকে গতিধারা, আনন্দধারা থেকে সমব্যথী পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় নেই? বিরোধীরা মিটিং করে, আওয়াজ তোলে মাইকে। বলি বন্ধুরা, ভুলে যাবেন না, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনে দুপুরে গালিগালাজ করেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনে তিলবেলা করে বেগম বলেন, আমি সেই বিরোধী লোকটার কথা বলছি। যারা মাইক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা অপপ্রচার করেন, তারা ওই 2 টাকা কেজি দরের চালের ভাত খেয়ে পেটে গরম গরম খাবার নিয়ে এসে গরম গরম বক্তৃতা দেন। যদি পারেন মোদিকে বলুন, যদি পারেন অমিত শাহকে বলুন, কতদিন এই মানুষগুলো জনধন যোজনার 15 লক্ষ টাকা সরকারের কাছে ফেলে রাখবে? কতদিন এই মানুষগুলো কৃষি নীতির টাকা সরকারের কাছে ফেলে রাখবে? একের পর এক কেলেঙ্কারি। আজকে পেপারে দেখেছেন, আজকে খবরের কাগজে দেখেছেন, আজকে টিভিতে দেখছেন, কিষাণ নিধির টাকা নাকি বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে তছরূপ হয়ে গেছে। পিএম কেয়ার ফান্ডের কোনো খবর নেই। যে টাকা দিয়ে মানুষের উন্নয়ন করবে বলে লোকের কাছে ভিক্ষার ঝুলি পেতে বলল, हमको आप आर्थिक सहायता कीजिए, हम गरीब को सहायता करेंगे। এই করোনা কি টাইম पर কোথায় গেল সেই প্রতিশ্রুতি? কোথায় গেল পিএম কেয়ারের টাকা? অথচ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 53,000 কোটি টাকা আপনার কেন্দ্র আটকে রেখেছে। বারবার দিদি চাইছে বাংলার উন্নয়ন করার জন্য, বলছে বাংলার উপার্জিত অর্থ টাকা আপনারা বাঙালিদের দিন, বাংলার উন্নয়ন করব। মোদি তা শুনছে না। মোদি রবীন্দ্রনাথ সাজছে, মোদি দাড়ি বাড়াচ্ছে, মোদি চুল বাড়াচ্ছে, রবীন্দ্রনাথের মতো ড্রেস পরে সবাইকে বোকা বানাবে, বাংলায় এসে ভোট করবে বলে মেকআপ আর্টিস্ট নিয়ে মেকআপ করাচ্ছে। আর গরিব মানুষের টাকা মেরে 8,500 কোটি টাকা দিয়ে প্লেন কিনেছে। এরা বড় বড় কথা বলতে আসে। কোথায় ছিল এরা যেদিন মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা দরকার ছিল? কোথায় ছিল এরা যখন ব্লাড ব্যাংকের কার্ডটা পাওয়া যেত না, ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যেত না? কোথায় ছিল এরা?
যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্য সাথীর মাধ্যমে সুরক্ষিত করলো, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এ প্রান্তে ও প্রান্তে ছুটে গিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করে কত মানুষের জীবন বাঁচিয়েছে। আজকে হাসপাতালে বেডের দরকার, তখন তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে যাও। আজকে রক্তের কার্ড দরকার, তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে যাও। আজকে স্বাস্থ্যের পরিষেবা দরকার, তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে যাও। আর চাতক পাখির মতো যখন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে ভোট চাইতে আসবে তখন বিজেপিকে ভোট দাও। মায়েরা, ঘরে ঝাঁটা নেই, ঘরে বারুণ নেই, খুন্তি নেই, এইগুলোই আমাদের হাতিয়ার। আগামী দিনে ওই বারুণ নিয়ে, খুন্তি নিয়ে, ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে। এক একটা অন্ধ ভক্তকে দেখলে গণতান্ত্রিক পদ্ধতিতে ওখানেই উচিত জবাব দিতে হবে। তার কারণ আমরা নারী, আমরা পারি, আমরা রাধি, আমরা চুলো বাঁধি। আগামী দিনে এরা কড়াই গন্ডায় আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক একটা বারুদ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক একটা সৈনিক। শুনুন, অনুগামী হনুগামী অনেক দেখবেন, ইতিহাসের পাতায় নাম দেখবেন না। অনুগামী হনুগামী কখনো লড়াইয়ের ময়দানে যায়নি, যাবে না, কিন্তু সৈনিক কোনদিন লড়াইয়ের ময়দানে পিঠ দেখিয়ে পালিয়ে আসেনি। আমরা হলো তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। যদি লাগে দেব রক্ত, আমরা তৃণমূল কংগ্রেসের ভক্ত। যদি লাগে দেব রক্ত, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। একটা মানুষকে দেখে আমরা দল করি। 294 নম্বর সিটেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, 1 নম্বর সিটেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। অর্থাৎ পশ্চিম বাংলার প্রত্যেকটা সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে জয়লাভ করে। ওই পতাকা, ওই ব্যানার, ওই পোস্টার যদি পেছন থেকে সরে যায়, সবারই অবস্থা ওই মুকুল কাকুর মতো, চাটনি দাদুর মতো হবে। মনে আছে যে মানুষটাকে তৃণমূল কংগ্রেসের চাণক্য বলতো, যে মানুষটাকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলতো, তিনি নাকি দল থেকে চলে গেলে দলের নাকি এই হবে এই হবে বলে গল্প শুনতাম। তো একটা ছোট্ট কথা বলি মায়েরা, সেই আঙুর ফল টক গল্প শুনেছেন তো? আঙুর গাছে আঙুর ফল থাকে আর শিয়াল লাফিয়ে লাফিয়ে যখন খেতে পারে না তখন আঙুর ফল টক বলে। তো আমাদের মুকুল রায়, শোভন বাবু, আমাদের বৈশাখী ম্যাডামের অবস্থা ঠিক সেই হয়েছে। আর তার সাথে সাথে শুভেন্দু অধিকারীর অবস্থাও সেই। আজ তৃণমূল কংগ্রেসকে খারাপ বলছো, আজ তৃণমূল কংগ্রেসের 10 বছর খেয়ে 10 বছর পরে তৃণমূল কংগ্রেসকে বলছো তৃণমূল কংগ্রেস করে ভুল করেছি। বলি বাপের বেটা যদি শুভেন্দু অধিকারী তুমি হতে, তোমার মেরুদণ্ডে যদি জোর থাকতো, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়ে তুমি নতুন পার্টি করতে পারতে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে যখন তুলনা করো, তুমি কি করলে? তুমি বিজেপি পার্টির কোলে গিয়ে বসলে। তুমি বিশাল বড় জননেতা, আর একদিকে দিলীপ ঘোষ পা নড়িয়ে নড়িয়ে চেয়ারে বসে কথা বলছে, আর তুমি জুতোর ধুলো গুনছো। তোমার যোগ্য সম্মান হয়েছে। তুমি কথায় কথায় বলো তুমি অকৃতজ্ঞার। বলি এই দায় কার? তুমি অকৃতজ্ঞতা, এই দায় কার? তোমার বিয়ে হয়নি, এই দায় কি তৃণমূল কংগ্রেসের? তবে কি বিজেপিতে গেছো বিয়ে করার জন্য? তবে বিজেপি দল কি তোমার জন্য মেয়ে দেখে দেবে? আমার ছাত্র ভাই কিছুক্ষণ আগে এখানে বক্তব্য দিচ্ছিল, সেই ছাত্র ভাইদের বলতে পারতে, যুব যৌবন ভাইদের বলতে পারতে, ওরে আমি মেয়ে পাচ্ছি না, তৃণমূল কংগ্রেসে থাকার ইচ্ছা আমার আছে, একটা মেয়ে দেখে দে, আমি বিয়ে করব। বলি লজ্জা করে না? লজ্জা করে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে মুখ দিয়ে ডেকে সেই মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা অপপ্রচার করতে? তুমি নন্দীগ্রামের ছেলে, তুমি বীরপুরুষ, তুমি সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে উঠেছো। সিঁড়ি যদি কেউ ভেঙে থাকে, তৃণমূল কংগ্রেসের নিচে বসে থাকাই কর্মীগুলো ভেঙেছে। সিঁড়ি যদি কেউ ভেঙে থাকে, তাহলে দেওয়াল লেখা আমার ওই ভাইটা ভেঙেছে। সিঁড়ি যদি কেউ ভেঙে থাকে, ওই পতাকা টাঙানো ভাইটা ভেঙেছে, পতাকা টাঙানো মাটা ভেঙেছে। আজকে রাত্রিবেলায় বসে যে মায়েরা ভাইয়েরা মিটিং করছে, তারা সিঁড়ি ভেঙেছে। সবাই কিন্তু এমপির ছেলে নয়,
শুভেন্দু বাবু, সবাই কিন্তু শিশির অধিকারীর ছেলে নয় যে 33টা পদ পেয়েছে, যার বাড়িতে ভাইও চেয়ারম্যান, যার বাড়িতে বৌমাও একটা পদ নিয়ে বসে আছে, যার বাড়িতে বাবা এমপি, যার বাড়িতে আপনি নিজে স্বয়ং মন্ত্রী। আমরা ভেঙেছি সিঁড়ি, আমাদের বাবার পেছনে অধিকারী টাইটেল লেখা নেই। আমরা মন্ডল বিশ্বাস সাহার দল, আমরা কর্মী, আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি দরদ দিয়ে, প্রাণ দিয়ে, কিছু পাওয়ার আশায় নয়। আর আজকে বড় বড় কথা বলছে বিজেপি, আজকে বলছে বাংলায় ক্ষমতায় আসলে নাকি বাংলাটাকে সোনা দিয়ে মুড়ে দেবে। বলি 6টা রাজ্যে সোনা দিয়ে মুড়েছ, বাংলাতে সোনা দিয়ে মোড়ার স্বপ্ন দেখছো। গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সোনা দিয়ে মুড়তে পেরেছ। বলি দিলীপ ঘোষের গরুর দুধ থেকে যে সোনা বেরোয়, সে সোনা দিয়ে বাংলা মোড়ার স্বপ্ন বিজেপি তোমায় দেখতে হবে না। ও সোনা দিয়ে বাংলা মুড়তে হবে না। সোনার বাংলা গড়ার জন্য, সোনার বাংলা তৈরি করার জন্য ঘরের সোনার মেয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাঙালিদের বোঝে, যে আমার ওই প্রবীণ বাবাটার আন্দোলনটাকে বোঝে, যারা সিঙ্গুর নন্দীগ্রাম করেছে তাদের কথাটা চিন্তা করে দেখেছে। যখন আত্মীয় পরিজন বাড়িতে ফেলে থুয়ে সেই রুদ্র প্রতাপ দাপট ইটের বাড়ি, লাঠির বাড়ি খেয়ে আমার এই প্রবীণ বাবারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্রমাগত পথ চলেছে। আমি আহ্বান করব, কল্যাণী ব্লকের পঙ্কজ দা থেকে শুরু করে, সুনন্দা থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে যারা যেখানে আছে, পুরনো এবং প্রবীণ এবং নবীনদের নিয়ে দল করুন। প্রবীণরাই হচ্ছে আসল সম্পদ, আর নবীনরা হচ্ছে যৌবনের এগিয়ে যাওয়ার দূত। তাই আসুন, আগামী দিনে প্রবীণ ও নবীনের এই সমন্বয়ে দল চলুক। আগামী দিনে কল্যাণী ব্লকে তৃণমূল কংগ্রেস পঙ্কজ দার নেতৃত্বে আরো বলিষ্ঠ থেকে বলিষ্ঠতর হবে। লাস্ট একটা কথা বলবো, যারা ধমকাচ্ছেন, যারা চমকাচ্ছেন, যারা কথায় কথায় হুঁশিয়ারি পরোয়ানা জারি করছেন, আমি মেয়ে, হাতে চুড়ি পরে আছি বলে ভাববেন না এই চুড়ি দুর্বল। আগামী দিনে কোন বিজেপির হনুমান যদি এখানে এসে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকে উঁচু গলায় আঙুল তুলে তাকায়, তো উঁচু গলা আর ওই আঙুল কিভাবে নামাতে হয় আমরা জানি। ধমক আমরাও দিতে জানি, চমক আমরাও দিতে জানি, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভালোবাসায় বিশ্বাস করেন। তিনি বলেছেন ভালোবেসে মানুষের পাশে থাকো, সাথে থাকো। তাই এখনো পর্যন্ত মায়ের কথা শুনছি, যেদিন বাঁধ ভাঙবে, যেদিন ধৈর্য হারাবো, সেদিন কড়াই গন্ডায় বুঝে নেব বাঙালিদের অপমান করার শাস্তি কি, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকে উঁচু গলায় তাকানো আর উঁচু চোখে তাকানোর দৃষ্টান্ত কি। কি পারবো তো বুঝে নিতে? কড়াই গন্ডায় বুঝে নিতে পারবো তো? আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেসকে এখান থেকে বিপুল পরিমাণে লিড দিয়ে ক্ষমতায় পাঠাতে পারবো তো? জোরে করে বলে উঠুন একবার, হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। আমরা একজনকে দেখে দল করি, মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী আমাদের একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় ভাইপো বলে যাকে ডাকো, কথায় কথায় যার নামে তোপ গাদো, ভয় করছে ভাইপোকে, হিংসা হচ্ছে ভাইপোর জনপ্রিয়তা দেখে, লজ্জা করছে ভাইপোর মিটিং এ জনজোয়ার দেখে। আজ ভাইপো ভাইপো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নোংরা নোংরা কথা বলছো। যদি ক্ষমতা থাকে, আমি বলে যাচ্ছি, আমি টিনা ভৌমিক সাহা, যদি ক্ষমতা থাকে বিজেপির কর্মীদের, যদি মেরুদণ্ডে জোর থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কিছু বলে দেখাক। ভাইপো তো অমিত শাহ, ভাইপো তো অমিত শাহের ছেলে জয় শাহ, ভাইপো তো অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একা নয়, ভাইপো তো শুভেন্দু অধিকারীর ভাইয়ের ছেলে তো আমাদের ভাইপো। কোন ভাইপোকে বলছেন? যে ভাইপো 70,000 টাকা নিয়ে ব্যবসা করতে নেমে আর 16,000 কোটি টাকার মালিক অমিত শাহর ছেলে জয় শাহর কথা বলছেন? কোন ভাইপোর কথা বলছেন? যারা 18 বছর না বুঝতেই চেয়ারম্যান হয়েছে
আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। বুঝিয়ে বললে আমাদেরও বোঝাতে সুবিধা হবে। বুঝিয়ে বললে আমরাও লড়াইয়ের ময়দানে বুঝিয়ে দিতে পারবো। তাই আসুন, মোকাবেলা করুন। উচ্চ উচ্চ গদা গদা কথা বলবেন না, স্পষ্ট কথা বলুন। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্পষ্ট কথা বলি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সাথে থেকে উঁচু গলায় বলতে পারি, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 65টি প্রকল্প করে প্রতিটা বুড়ো বাবার কাছে পৌঁছে গেছে। জয় বাংলার মাধ্যমে, বৃদ্ধ ভাতার মাধ্যমে, জয় জোহারের মাধ্যমে। আর আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন ভুরি ভুরি, আর মিথ্যা কথা বলার আপনাদের নাই জুড়ি। তাই আগামী দিনে একটাই স্লোগান উঠবে, জনগণ আছে সঙ্গে, তৃণমূল কংগ্রেস 2021-এ আবার থাকছে বঙ্গে। আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য আবার ওই হাওয়াই চটি পরা মেয়েটা, 8 পরা শাড়ি পরা মেয়েটা, ওই আমাদের চালির চালে থাকা মেয়েটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই নবান্নে ফিরিয়ে দিতে। কারণ আপনার মেয়ে কন্যাশ্রী পাবে কিনা নির্ধারণ করতে হবে আপনাকে। এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এ লড়াই নিজেদের চিনে রাখার লড়াই, এ লড়াই জীবনকে বাজি রেখে বাংলা বাঁচানোর লড়াই, এ লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই। এ লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। তার কারণ আমাদের মেয়েটাকে রূপশ্রী নিতে হবে। এ লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। তার কারণ আমাদের ছেলেকে যুবশ্রী পেতে হবে। এ লড়াইয়ে বাবা আগামী দিনে জিততে হবে। তার কারণ আপনাকে বৃদ্ধ ভাতা পেতে হবে। এ লড়াইয়ে আগামী দিনে আমাদের মায়েদেরকে জিততে হবে। তার কারণ আপনাদেরকে জয় জোহার পেতে হবে। এ লড়াইয়ে জয় আমাদেরই হবে, আমরা করব জয় নিশ্চয়। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দেখা হবে, খেলা হবে 2021-এ সবুজ আবির নিয়ে। জয় হিন্দ, জয় বাংলা।